বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরত দেবে ভারত। আশা উপদেষ্টা আসিফের ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিক, জানালেন পররাষ্ট্র সচিব। অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার বক্তব্যে সমর্থন নেই ভারতের। সংসদীয় সভায় বিক্রম মিশ্রী দলের সঙ্গে সীমাবদ্ধ নয় ঢাকা দিল্লি সম্পর্ক। ভারত পাকিস্তানের কিছু ইস্যুর কারণে সক্রিয় হচ্ছে না সার্ক, মন্তব্য ডক্টর ইউনূসের। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান। নির্বাচিত সরকার ছাড়া চলমান সমস্যার সমাধান চ্যালেঞ্জ হবে বলেন মির্জা ফখরুল। ভারত থেকে অস্থিরতার চেষ্টা, অভিযোগ হাফিজের। এবং আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করলেন মহাপরিচালক। নির্যাতন হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা, র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত এলে মানা হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জ্যোতি। এবার বিস্তারিত। বন্দি বিনিময়ের চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশটিতে বসে বিদ্বেষমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারত সরকার ব্যবস্থা নেবে বলেই মনে করেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি আন্তঃমন্ত্রণালয় এবং রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ৫ আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের লাগাম টানতে ৯ ডিসেম্বর একদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। তার এই সফর দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুন যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া বন্ধে দেশটির সরকার ব্যবস্থা নেবে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত তাকে ফেরত দেবে বলে আশাও জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এদিকে তিমুর লেস্তে রাষ্ট্রপতির আগমন নিয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান শেখ হাসিনাকে কবে ফিরিয়ে আনা হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক। এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাকিটা জানবো আমাদের সহকর্মী লুৎফুর রিপোর্ট থেকে। গেল ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকা ছাড়েন। সেই সফর নিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী নেতা শশী থারুর নেতৃত্বে বুধবার নয়াদিল্লির অ্যানেক্স ভবনে বৈঠক হয়। দুদেশের চলমান সংকট নিয়ে ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার যে আলোচনা হয়েছে এবং ভারতের অবস্থান কি তা তুলে ধরেন বৈঠকে। ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি ও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন, এ বিষয়ে মিশ্রী বলেন তার বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। এসব নিয়ে দুদেশের সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। এ সংক্রান্ত তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যা দিয়ে ভারতের ভূখণ্ডে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন। বৈঠকে পররাষ্ট্র সচিব মিশ্রী আরও বলেন, ঢাকায় সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে নয়াদিল্লি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রায় ২২ জন সংসদ সদস্য। পররাষ্ট্র সচিব তাদের জানান
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার যে অভিযোগ ছিল তাতে উদ্বিগ্ন ভারত, যদিও সহিংসতার ঘটনায় অনেকে গ্রেফতার হয়েছেন। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে নয়াদিল্লি। কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। South Asian Association for Regional Cooperation UNCLOSI SFO প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। তিনি আরো বলেন, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশকেও প্রভাবিত করছে। সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে বলেন, জনগণের বিজয়কে ফলপ্রসূ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। আর শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারত যুদ্ধ শুরু করলে তা ভারতে গিয়েই শেষ হবে। সাইফুল রিপনের প্রতিবেদন। পতিত স্বৈরাচারের পৃষ্ঠপোষক ভারত ও দেশটির গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। শেখ হাসিনার চোখে বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে পাক ভারত যুদ্ধ দেখাতেই আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় মুক্তিবাহিনীর প্রধানদের মর্যাদা দেয়নি ভারত। দাবি করেন, দেশকে কখনো ভারতের অধীন হতে দেয়া হবে না। মুক্তিবাহিনীর যিনি প্রতিনিধি, সেই সারেন্ডার সেরিমনিতে তিনিও হওয়া উচিত ছিল প্রধান ব্যক্তি। তার দুপাশে, এক পাশে জেনারেল অরোরা বসবেন, আরেক পাশে নিয়াজি বসবেন এবং তারা সারেন্ডার করবেন মুক্তিবাহিনীর কাছে। এটাই হলে ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হতো। কিন্তু এটিকে দেখাতে চেয়েছে পাক ভারত যুদ্ধ, এটা যে বাংলাদেশের জনগণের যুদ্ধ, এটি তারা স্বীকার করে নেই। জীবন দেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। এদিকে যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা তুলে ধরার পাশাপাশি নানা ইস্যুতে কথা বলেন তিনি। বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো সেশনে চলে আসবে। বর্তমান সংকট সমাধানে নির্বাচনের গুরুত্বও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, তথ্য উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ভোটের মাঠে কবর দিতে হবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়, তাই নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার প্রয়োজন তার উপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার এসেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠান করা, কিন্তু তা বিলম্ব হলে পলাতক স্বৈরাচার ষড়যন্ত্রকারীরা সফল হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, তার দায়িত্ব দেশ শাসন করা নয়। তিনি একটি অবাধ, নিরপেক্ষ, একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ, একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি দেবেন। কিন্তু সেই ইলেকশন দিতে অহেতুক বিলম্ব করার মধ্য দিয়ে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন, আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। মামলা না করেও হয়েছেন বাদী, গণহত্যায় জড়িত না থাকলেও অনেকেই হয়েছেন আসামি। এমন মামলা বাণিজ্যের মাস্টার মাইন্ড নারায়ণগঞ্জের নজু মেম্বার। অভিযোগ, ব্যক্তিগত দ্বন্দ্বে হত্যা মামলায় আসামি করা হয়েছে অনেককে। তার হয়রানিতে দিশেহারা শহীদ পরিবারও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ থাকছে চতুর্থ পর্ব। ইশাত সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্টে আমরা বাকিটা জানব। নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বার। সহযোগিতার আশ্বাস দিয়ে একাধিক শহীদ পরিবারের সদস্যদের এনআইডি আর স্বাক্ষর নিয়ে শত শত মানুষকে করছেন মামলা হয়রানি। তার প্রতারণার অন্যতম শিকার অটোচালক ফয়সাল। নিজের অজান্তেই হয়েছেন হত্যা মামলার বাদী। সহযোগিতার আশ্বাস দিয়ে নজু মেম্বার এনআইডি আর স্বাক্ষর নিয়ে তাকে বাদী করে হত্যা মামলায় ফাঁসিয়েছেন 200-রও বেশি মানুষকে। কাগজপত্র দিলাম, পরে আমরা বলছে যে সহযোগিতা দিয়ে বৈশাখ আমরা সই দিলাম ভাই। পরের দিন শুনি নাকি আমার বাদী বানাইয়া 229 জনের মামলা হয়েছে। কিন্তু আমি এই মামলা ব্যাপারে কিছু জানতাম না, আর ওই মামলা ব্যাপারে উনি আমার সাথে কোনো শেয়ারও করে নাই। অধিকাংশ আসামিদের চেনেই না ফয়সাল। শুধু আসামি নয়, বিপাকে এখন তিনি নিজেও। বাবা মারা গেল, তার তোমরা আমার বাবার উপরে এরকম একটা মিথ্যা একটা অপবাদ দিয়া মামলা কইরা এই নিরীহ মানুষটির যে হয়রানি কইরা যে আজকে তো আমরা আমার অন্তত আমার ফ্যামিলি তো আছেই, আমি যে টেনশন থাকলে আমার ফ্যামিলি টেনশন থাকবো না। নজু মেম্বারের এমন মিথ্যা মামলা হয়রানিতে দিশেহারা শত শত পরিবার। ফয়সালকে বাদী করে করা মামলায় এ পরিবারের দুজনকেই আসামি করেছে নজু। রাজনীতি না করলেও মসজিদ কমিটির দ্বন্দ্বে নজু মামলায় ফাঁসিয়েছেন তাদের। আমরা তো ভাই রাজনীতি করি না, আমাদের তো এরকম হয়রানি করার কোনো প্রশ্ন হয় না। এলাকার আশেপাশে জিজ্ঞেস করে দেখেন রাজনীতি পারপাসে কোনো জায়গায় আমরা ইনকাম করছি কিনা। নজু মাতবররা মসজিদ কমিটি নিতে চায়, তার জন্য এটা করছে, কারণ এই মসজিদের জায়গাটা আমাদের বংশ থেকে দেওয়া। বাদ পড়েনি নিজ স্বজনরাও। জমি সংক্রান্ত বিবাদের রেশে মামলায় আসামি করেছেন চাস্তো ভাইকেও। নজু আমার আপন মামাতো ভাই, কথা বলছেন, ওই ওর স্কিনার থেকে ওরা এই কামটা করতো আর কি, আর কিছু দেখি না। কোনো রাজনীতির মধ্যে ওর কোনো কাগজপত্র ওর কোনো নাম দেয় যাচ্ছে না। এবার মুখোমুখি হতে চাই নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বারের। তার দাবি, মানবিক বিষয় বিবেচনা করেছেন তিনি। শহীদ পরিবারগুলোর পক্ষে মামলা দিয়ে আওয়ামী লীগ কর্মীদের রোষানল থেকেও বাঁচিয়েছেন সবাইকে। এই এলাকা ভিত্তি যারা আওয়ামী লীগ করে এরা যার নেহারি ঝাড়ে মারতে ধরতেছে, তখনের জন্য যে আমি সম্পৃক্ত হয়েছি যে কেন ওরা মামলা হয়েছে, ওর বাপ মারা গেছে, মামলা হয়েছে, ঠিক আছে, ওর বাপে আন্দোলনে গেছে, গুলি করছে, ডাইরেক্ট ওপেন গুলি করে মারছে আওয়ামী লীগের লোকজন, তো মামলা হইতে মামলা করছে। তোমাদের এখন তোমরা যদি নির্দিষ্ট কোর্টে নির্দোষ প্রমাণ করে এসে পারবা। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে বাদী করে মামলা হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি এমন কোনো বিষয় থাকে তাহলে বাদীর অবশ্যই অধিকার আছে, তিনি আদালতে গিয়ে কথা বলতে পারেন, আমাদের কাছেও বলতে পারেন। আমাদের কাছে বললে আমরা তখন আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। জুলাই আগস্ট বিপ্লবে নারায়ণগঞ্জ জেলায় নিহত হয় 23 জন। তবে জেলা জুড়ে হত্যা মামলা হয়েছে 37টি, যাতে আসামি 7,000-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। আয়নাঘর ছিল আছে বলেও স্বীকার করেন বাহিনীর মহাপরিচালক।
র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মতামত দেন তিনি। বলেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না র্যাব। সকালে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। শিউলি রায়ের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর আলোচনায় আসে শেখ হাসিনার আয়নাঘর। চালানো হয় অভিযানও, উদ্ধার হয় 15 বছর ধরে আটকে থাকা বন্দিরা। এবার আয়নাঘর নিয়ে প্রকাশ্যে কথা বলেন র্যাব মহাপরিচালক। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্ত সুপারিশ করেছে বিএনপি। এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির প্রধান AKM শহীদুর রহমান। বলেন, বিলুপ্ত করা হলে মেনে নেবে র্যাব। এই সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। বললেন, গুম খুন কমিশন কাজ করছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। এছাড়াও মহাপরিচালক জানান, এই পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয়, আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি অভিযান নিয়ে র্যাবের কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গিদের তৎপরতা ছিল, তবে প্রায় সময় মঞ্চস্থ হতো নাটক, বলির পাঠা হতো সাধারণ মানুষ। 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও ফুটেজও দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট 353 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বাহিনীটি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে 15 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ জানান আদালত। এদিকে আলাদা আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা 7 দিনের মধ্যে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে হাজির করা হয়, তবে জুনায়েদ আহমেদ পলককে হাজির করা হয়নি। কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী থেকে পুরো উত্তরাঞ্চল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সব শ্রেণী পেশার মানুষকে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কাঠ পুড়িয়ে উষ্ণতা নিচ্ছে মানুষজন। তাপমাত্রা কমছে দেশের প্রায় সব অঞ্চলেই। চুয়াডাঙ্গার রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। শীতের তীব্রতা ভোগাচ্ছে দিনমজুরদের। খুব সকালে কাজে বের হতে পারেননি অনেকেই, এতে কমেছে আয় উপার্জনও। তো যাচ্ছে না বা ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি, কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, ভুগছেন বয়স্করাও। নেতিবাচক প্রভাব পড়েছে ট্রেনের সময়সূচিতেও। এগুলো হচ্ছে কারণ কুয়াশার কারণে স্পিডগুলো সেরকম থাকতেছে না। হ্যাঁ, যে সেকশনে যে স্পিড দেওয়া আছে সেই স্পিড ছাড়া কম গতিতে গাড়ি চলছে। গোপালগঞ্জের চিত্র অনেকটা একই রকম। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ।
ভাই লোকজন তো বার হয় না, তার ভাড়া কই পাবো? শীতে মানুষজন বার হইতেছে না, বুঝছেন? এই শীতে মনে করেন আমরা বয়স্ক লোক যারা বিশেষ করে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছি। এদিকে ঘন কুয়াশায় ঢেকে গেছে নওগাঁ। গেল 3 দিন দেখা নেই সূর্যের। কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। প্রচুর ঠান্ডা পড়ছে ভাই আমাদের নওগাঁ জেলাতে, আমাদের চলাফেরা করার সমস্যা হয়ে গেছে। হেভি কুয়াশা ঠান্ডায় মানুষজন কাজকাম করতে পারতেছে না। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এমন কোনো ব্যবস্থা নেই যাতে এই কুয়াশার মধ্যেও স্বাভাবিক গতিতে ফেরি চলাচল করতে পারে। কুয়াশার কারণে লঞ্চ ফেরি ঠিকমতো আসতে পারে না, তারপরে আপনার লঞ্চগুলো চোরাবালিতে আটকে যায়, অন্ধকারে কুয়াশায় দেখা যায় না কিছু। কুয়াশা কেটে গেলে যানবাহন পারাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিসি। পৌষের শুরুতেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।